৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নেতৃত্বে ইসলামী ছাত্র শিবির সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রতির শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি জিএস সহ ২৪টি পদে জয় পেয়েছেন। এদিকে এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী। বুধবার সকাল ৯টায় শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ভোট গ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়। এতে ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়েন ৪৯৩ জন। ভোট গ্রহণের ১৩ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলংকৃত হবেন তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ইব্রাহিম রনি ৭,৯৮৩ ভোট, জিএস পদে সায়েদ বিন হাবিব ৮,০৩১ ভোট পেয়েছেন। এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক ৭,০১৪ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বাইরে থেকে চাকসু নির্বাচনে ২টি পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তারা হলেন সহ সাধারণ সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে তামান্না মাহবুব প্রীতি। শিক্ষার্থীরা আমাদেরকে যে আমানত তারা রেখেছেন আমরা যেন পরিপূর্ণ বাস্তবায়ন করে এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা বলতে চাই, আমরা যদি কখনো ভুল পথে যাই, যদি মনে হয় সমালোচনা করার প্রয়োজন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, অবশ্যই সমালোচনা করবেন এবং এই সমালোচনায় যেন আমাদেরকে পথ দেখায়। এদিকে চাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফলাফল প্রকাশের আগের রাত ১টার পর ২ হলের ভোট কারচুপির অভিযোগ তুলে উপাচার্য ডক্টর কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাত ৩:৩০টার দিকে অধ্যাপক কামাল মুক্ত হন। এর আগে দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলেও ফলাফল প্রকাশের আগে বিভিন্ন জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ৩৫ বছর পর আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাল ভোট দেয়া বা প্রতারণা এড়াতে ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। ১২ থেকে ১৫ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ভোটের জন্য ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাকসুর কেন্দ্রীয় সংসদে ২৪৭ জন, সিনেটে ৫৮ জন ও হল সংসদ নির্বাচনে ৫৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার প্রায় ২৯,০০০। ১৭টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রাকসু নির্বাচনের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান। ফরাদ, ভোট তো শুরু হবে ৯টায়, এখন পরিস্থিতি কেমন দেখছেন? সুনন্দা, আপনি জানেন দীর্ঘ প্রায় ৩৫ বছর পর রাকসুর নির্বাচন আজকে, এবং এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭তম নির্বাচন। আমরা এই মুহূর্তে আছি প্রশাসনিক ভবনের সামনে। সবকিছু মিলিয়ে যদি বললি, আমরা রাত পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম। খুব আনন্দমুখর পরিবেশেই আশা করা যাচ্ছে এবারে রাকসু নির্বাচন হবে, এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ক্যাম্পাসে মোতায়েন আছে। বিশেষ করে ২০০০ পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি রয়েছে নিরাপত্তার দায়িত্বে, এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আশা প্রকাশ করছেন যে একটা সুষ্ঠু ভোট হবে, এবং সবাই কিন্তু বিজয়ের বিষয়ে আশাবাদী ছিল, এবং তারা বিজয়ের যে আনন্দ, সেই আনন্দটা তারা বলছেন যে ভাগাভাগি করে নেবেন, এবং সবাইকে কিন্তু ক্যাম্পাসে একটি সুন্দর ক্যাম্পাস গড়ার প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন। এবং আজকে ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোট হবে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু প্রস্তুত। আমরা গেটে দেখেছি, সেখানেও ব্যাপক নিরাপত্তা এবং তল্লাশি করে যারা রয়েছেন বহিরাগত, যাদের দৈনন্দিন কাজ থাকে তাদেরকে কিন্তু তল্লাশি করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন তারাও বলছেন যে সর্বোচ্চ সুষ্ঠু ভোটের জন্য
তারা এই নির্বাচনের আয়োজন করেছেন এবং সুষ্ঠু ভোট হবে সেটা তারা প্রত্যাশা করছেন। কারণ আপনি যেহেতু জানেন যে 1990 সালের পরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো ছাত্র সংসদের ভোট হয়নি এবং এটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 72 বছর পর যে 17তম নির্বাচন, সেই 17তম নির্বাচন হচ্ছে এবং সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এবং তারাও বলছেন যে যেহেতু 9টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে 17 ঘন্টার মধ্যে তারা ফলাফল নিশ্চিত করবে। আমরা গত যে 2টা নির্বাচন দেখেছি সেখানে কিন্তু অনেক বিলম্বিত হয়েছিল। তারা বলছেন যে তারা 17 ঘন্টার মধ্যে আশা করছেন যে ভোট দেবেন। এছাড়াও যারা রয়েছেন যারা রয়েছেন তারাও দায়িত্বশীলতার পরিচয় দেবেন, এমনটা কিন্তু আশা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সবাই মিলে কিন্তু যেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যেন আজকে উপহার দিতে পারে সেজন্য কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় প্রস্তুত এবং শিক্ষার্থী যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই ভোট শুরু হবে এবং সেই ভোটের পরিস্থিতি আপনাদেরকে আমরা জানাবো। ফরাদ, ধন্যবাদ আপনাকে। জনদুর্ভোগের কথা ভেবে শাহবাগের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে দুপুরে 3 দফা দাবি আদায় শাহবাগে মোড় অবরোধ করেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1:30টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অবরোধের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। মিছিল নিয়ে শাহবাগের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। তবে পুলিশের ব্যারিকেড ঠেলে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত 12:15টার দিকে হাসপাতালে নেওয়া হয় তাকে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণে প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ডিবিসি নিউজকে জানিয়েছে তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ভাই আমাদের কার্ডটা রেকর্ড দেন তাড়াতাড়ি। হ্যাঁ চলো। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমেই ওনাকে আজকে এখানে পরবর্তী কিছু পরীক্ষা নিরীক্ষা গতকালকে রাত্রে করা হয়েছিল। পরীক্ষা করার পর তার পরবর্তীতে ওনাকে হয়তো আবার কবে ছুটি কবে নাগাদ ছুটি হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং উনি হাসপাতালের কেবিনে এখন এই মুহূর্তে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীন। অনিয়মই যেখানে নিয়ম, চলে না দেশের প্রচলিত আইন। দুর্নীতির প্রমাণ পেলেও শাস্তির বদলে মেলে পুরস্কার, আর অন্যায়ের প্রতিবাদ করলে দেয়া হয় শাস্তি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর চলছে এমন তুঘলকি কাণ্ড। ডিবিসি নিউজের অনুসন্ধানে মিলেছে নিয়োগ প্রক্রিয়ায় ভয়াবহ অনিয়মের চিত্র। এতে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ। অবশ্য দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ইউসুফ রানার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2013 সালে শুরু হয় এর নির্মাণ কাজ। কিন্তু স্পর্শকাতর এই প্রকল্পে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে সরকারি নিরীক্ষা বিভাগের তদন্তে। ডিবিসির প্রতিবেদনে এরই মধ্যে প্রকল্পের চিফ সুপারিনটেন্ডেন্ট মুশফিকা সহ বেশ কয়েকজন কর্মকর্তার নিয়োগের অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। অনুসন্ধানে আরও জানা যায়, মুশফিকার স্বামী সুহেল রেজাও নিয়োগ বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতা ছাড়াই চাকরি বাগিয়েছেন। না আমার এখানে ক্লারিফাই করার কিছু নেই। আমি এই ব্যাপারে আসলে কথা বলতে ইচ্ছুক না আপনার সাথে। একইভাবে নিয়োগ পেয়েছেন অলোক চক্রবর্তী, গৌতম, ওয়াজিউর রহমান সহ বেশ কয়েকজন কর্মকর্তা।
শুধু তাই নয়, রূপপুরে নিয়োগের ক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে চাকরি বিধি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বা এনপিসিবিএল এর গ্রেড 10 বা তার উপরের পদের নিয়োগের জন্য স্নাতক বা ডিপ্লোমাতে সিজিপিএ 4 এর স্কেলে ন্যূনতম 3 চাওয়ার বিধান থাকলেও কেবল পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতেই 2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ন্যূনতম সিজিপিএ শর্ত তুলে দেওয়া হয়। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়েও পছন্দের জনবল নিয়োগ দিয়েছেন তৎকালীন প্রকল্প পরিচালক জাহিদুল হাসান সহ গুটি কয়েক কর্মকর্তা। নিয়োগ পর্যালোচনা কমিটির স্ক্রিনিং রিপোর্ট অনুযায়ী যোগ্য প্রার্থী থাকার পরেও স্পর্শকাতর প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় অযোগ্যদের। প্রতিবাদ করায় দিয়েছেন কারণ দর্শানোর নোটিশ, করেছেন চাকরিচ্যুত। মিটিংয়ে এ বিষয়ে কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিতে পারেননি সাবেক প্রকল্প পরিচালক জাহিদুল হাসান। ডিপার্টমেন্টের যে কয়েকটা নাম আসছে, আয়নাল, ইব্রাহিম, আবু রায়হান, নাইম, সাকিব, তারা আমার বেস্ট ওয়ার্কার। আপনি স্যার নিজেই সাকিবকে সেভারাল টাইম অ্যাপ্রিসিয়েট করছেন। দুঃখ পাইছি এই নামগুলো দেখে স্যার, যে আমার বেস্ট ওয়ার্কার গুলো সবগুলাই এখানে আর কি। অপরদিকে দুর্নীতির প্রমাণ পাওয়া কর্মকর্তাদের শাস্তি না দিয়ে উল্টো প্রশিক্ষণের নামে রাশিয়ায় পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, সরকারি নিরীক্ষা বিভাগের তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে এমন বিতর্কিত কর্মকর্তাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এনপিসিবিএল এর এমডি বানানোর জন্য চলছে তোড়জোড়। ব্যয়বহুল এই প্রকল্পে এমন দুর্নীতির ঘটনায় চরম ক্ষুব্ধ স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ধরনের ত্রুটির ফলে আগামীতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এই তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে যেতে পারে, এতে আমাদের পরিবেশ বা জীববৈচিত্র্য বা মানুষ হুমকির মুখে পড়তে পারে বলে আমি বিশ্বাস করি। যদি অযোগ্য এবং অদক্ষ লোক নিয়োগ হয়ে থাকে তাদেরকে সরিয়ে দেওয়া হোক এবং যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। তবে দুর্নীতির অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা। উপদেষ্টা স্যার, সচিব স্যার সবাই ইনফর্মড এবং এটা নিয়ে তারা কনসার্ন এবং কাজও করছে। তদন্তের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে নীলফামারী জেলার শিল্প কারখানায় গ্যাস সরবরাহ। 2 বছর আগে সঞ্চালন লাইন নির্মাণের সব কাজ শেষ হলেও মিলছে না গ্যাস। তাতে বাধ্য হয়েই বাইরে থেকে গ্যাস কিনে উৎপাদন চালু রাখতে হচ্ছে কারখানা। এতে বাড়ছে ব্যবসার খরচ। জেলা প্রশাসক বলছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করছেন তারা। গ্যাসের জন্য অপেক্ষার প্রহর যেন আর শেষ হচ্ছে না নীলফামারীর শিল্প মালিকদের। সঞ্চালন লাইনের উদ্বোধনে পেরিয়ে গেছে প্রায় 2 বছর। তবুও উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা, বিসিক শিল্পনগরী সহ কোনো পর্যায়ে শিল্প প্রতিষ্ঠানে আজও মেলেনি গ্যাস সংযোগ। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে শেষ হয়েছে ডিআরএস তৈরির কাজ। কেন্দ্র থেকে ইপিজেড ও বিসিক পর্যন্ত বসানো হয়েছে পাইপলাইনও। তবুও গ্যাস সংযোগ দেওয়ার কোনো তৎপরতা নেই কর্তৃপক্ষের। গ্যাসের সংযোগ পাচ্ছি না। গ্যাসের যে প্রক্রিয়াগুলা পূর্বের ছিল সব কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমাদের এলপিজি গ্যাস আনার জন্য ঢাকা থেকে আমাদেরকে ট্যাঙ্কে করে গাড়িতে এনে আমাদের শিল্প চালাতে হচ্ছে। লেন্দি হচ্ছে কেন, আর কেন ওনারা কিন্তু যোগাযোগ করতেছে না যে আপনারা গ্যাস নেবেন কিনা। এই উত্তরাঞ্চল আমাদের দাবি ছিল, সেই দাবিটা আপনার আজকে গ্যাস লাইন চলে আসছে, আমরা শুনতেছি গ্যাসও নাকি ভিতরে চলে আসছে, কিন্তু কোনো কানেকশন দেওয়া হচ্ছে না। বিসিক শিল্পনগরীর কর্মকর্তাদের অভিযোগ, পিজিসিএল এর সাথে যোগাযোগ করেও মেলেনি সংযোগ। ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় পিজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ওনারা আশ্বস্ত করেছেন গ্যাস লাইন বা গ্যাস আসলেই ওনারা আমাদের শিল্পনগরীতে গ্যাস সংযোগ স্থাপন করবেন। সমস্যা সমাধানে পিজিসিএল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের আশ্বাস মিলছে জেলা প্রশাসকের কাছ থেকে। এই লাইনটি অনেক আগেই টানা হয়েছে, শুধু সংযোগটুকু দিতে পারলে আমরা ইপিজেড এবং বিসিক সহ অন্যান্য জায়গায় শিল্প মালিকরা সুবিধা পাবে। আমরা খুব আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো এই কাজটি হবে। 2018 সালের নভেম্বরে একনেকে বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প অনুমোদনের পর এরই মধ্যে গড়িয়েছে 8 বছর। ওয়ালি মাহমুদ সুমন, ডিবিসি নিউজ, নীলফামারী। জুলাই সনদে 84টি দফার মধ্যে 47টি বাস্তবায়নের প্রয়োজন হবে সংবিধান সংশোধনের।
আর বাকি ৩৭টিকে আইন অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐক্যমত্য কমিশন। জাতীয় জুলাই সনদ পর্যালোচনায় উঠে এসেছে এসব বিষয়। এই সনদ বাস্তবায়নে ৭টি অঙ্গীকারনামা থাকছে রাজনৈতিক দলগুলোর জন্য। প্রায় ৮ মাস ৩৩টি রাজনৈতিক দল ও জোট বিভিন্ন সংস্কার কমিশন এবং বিশেষজ্ঞদের সাথে দফায় দফায় বৈঠকের পর চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদের খসড়া। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো এই সনদ সই হবে শুক্রবার। জুলাই সনদে মোট দফা রাখা হয়েছে ৮৪টি। তার মধ্যে ৪৭টি বিষয়কে সংবিধান সংস্কার সাপেক্ষে সংস্কার হিসেবে এবং বাকি ৩৭টিকে আইন বা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। এই ৮৪টি দফার মধ্যে রাষ্ট্রীয় সংস্কারের ১৭টি বিষয়ে একমত জানিয়েছে ৩৩টি রাজনৈতিক দল ও জোট। আর বাকি ৬৭টির বিষয়ে কেউ কেউ বিরোধিতা করেছেন, দিয়েছেন নোট অব ডিসেন্ট। মোট ৪০ পৃষ্ঠার এই সনদে ঐকমত্য ঘোষণায় রাজনৈতিক দলগুলোর রয়েছে প্রতিশ্রুতি, যেখানে ঐকমত্যের বিষয়গুলো উল্লেখ করা রয়েছে এবং তা জাতীয় সনদে যুক্ত করতে সম্মত হবার কথা রয়েছে। সনদে বলা হয়েছে ২০০৯ সাল থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাসহ অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতার স্মারক হিসেবে এই সনদকে জুলাই জাতীয় সনদ ২০২৫ হিসেবে ঘোষণা করার কথা। জুলাই সনদে সংবিধান সংস্কার করে বাংলার পাশাপাশি অন্য ভাষার স্বীকৃতি, বাংলাদেশী নাগরিক পরিচয়, সংবিধান সংস্কারের বিধান উল্লেখ করা হয়েছে। সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদির অপরাধের অনুচ্ছেদ বাতিল এবং জরুরি অবস্থা ঘোষণার বিধানের পরিবর্তনের কথা বলা হয়েছে। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে রাষ্ট্রীয় মূলনীতি বদলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় সম্প্রীতি করা হয়েছে। সনদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সুনির্দিষ্টকরণ, রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়ায় সংশোধন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। সনদে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর থাকার সীমা, প্রধানমন্ত্রীর দলীয় প্রধানের পদে না থাকা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার গঠন প্রক্রিয়া বিষয়ে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। বিচার বিভাগ অংশে আপিল বিভাগের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠনসহ বেশ কিছু বিষয়ের কথা বলা আছে। জুলাই সনদে বাছাই কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা আছে। সনদে দুর্নীতি দমন কমিশনকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের কথা বলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ৭টি অঙ্গীকার রয়েছে, যার মধ্যে সনদকে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে বাস্তবায়ন নিশ্চিত করা, সনদকে পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করা, সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন না করার অঙ্গীকার, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি, নির্বাচন, বিচার, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন ব্যবস্থাসহ সব সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সংবিধান ও বিদ্যমান আইন সংশোধনের বিষয়ে বলা হয়েছে। জুলাই সনদ সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ডিবিসি নিউজকে জানান, গণভোটে পাশ হবে জুলাই সনদের বিষয়গুলো, যাতে বিলোপ হবে স্বৈরাচারী ব্যবস্থা। পুরো সংস্কারের উদ্দেশ্য হল আমাদের নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করা এবং একই সাথে একটা গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা। আরও অন্য যেই সংস্কারগুলো দরকার সেগুলো তারা করার ব্যাপারে এগিয়ে আসবে, যাতে আমাদের এই যে স্বৈরাচারী ব্যবস্থা, স্বৈরাচার পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারী ব্যবস্থাটা অব্যাহত রয়েছে, সেই স্বৈরাচারী কাঠামোটা যাতে বিলুপ্ত ঘটে সেটা তারা নিশ্চিত করে। একদিনের গণতন্ত্র আবারও আমরা চর্চা না করি। আগামী ১৭ অক্টোবর বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে সইয়ের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গুদাম ও পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে গুদামের ভিতরে প্রচণ্ড ধোঁয়া থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি ফায়ার সার্ভিস। পরিস্থিতি পর্যবেক্ষণে বুয়েটের প্রতিনিধি দল যাওয়ার কথা থাকলেও ধোঁয়ার মাত্রা না কমায় তারা যাননি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আরও জানান, ভবনের অনেকাংশে পিলারে ফাটল ধরেছে আর ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারে কাজ চালানো যাচ্ছে না। কেমিক্যালের বিষাক্ততা বেশি থাকায় জনসাধারণকে ওই এলাকায় না থাকার আহ্বান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের।
বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে, যেটার মাত্রা এখন আমরা যাচাই বাছাই করতে পারিনি। তবে পুরা গোডাউন ভরা যেই বিভিন্ন রাসায়নিক দ্রব্য, এটা আমরা ধাপে ধাপে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এটাকে ড্রেন আউট করছি। দ্যাট মিন্স পানি দিয়ে ফায়ার ফ্লাড করে এটাকে আমরা ড্রেন আউট করছি ধাপে ধাপে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে ডাকাত দল। ঘন বন আর জঙ্গলে ঘেরা এলাকায় সন্ধ্যা নামলেই ডাকাতের আতঙ্কে শুধু চলাচলকারীরাই নয়, স্থানীয় বাসিন্দারাও। সড়ক ও আশপাশের জনবসতিতে প্রায় ঘটছে ছোট বড় ডাকাতি, ঘটছে হত্যাকাণ্ড। পুলিশ বলছে ডাকাতি প্রতিরোধে সজাগ তারা। সন্ধ্যা নামলেই ডাকাতের আতঙ্ক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশের ঘন বন ও জঙ্গলে ঘেরা এলাকার মহাসড়কে। এ মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘি থেকে ডুলাহাজারা, মালুমঘাট হয়ে খুটাখালী ইউনিয়নের মেধাগচ্ছুপিয়া পর্যন্ত এলাকায় ছড়িয়েছে ডাকাতের আতঙ্ক। অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট কারের মতো ছোট যানই মূল লক্ষ্য ডাকাতদের। সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত মহাসড়ক এবং আশপাশের জনবসতিতে চলে দস্যুতা। পর্যন্ত আপনার অতিরিক্ত রিস্ক, এখানে প্রায় সময় ডাকাতি হয়। যাত্রী সাজে চলে আসে, গাড়িটা ও চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়া গাড়িটা নিয়ে চলে যায়। পাহাড়ে ঢুকাইয়া আটকাইয়া নিয়ে যায়। প্রশাসন যদি চায় এই রিজার্ভ পাড়ার ডাহাইতুন উচ্ছেদ করতে পারব, আর নইলে হন পাবলিকে পাইত না। জনপ্রতিনিধিরা বলছেন ডাকাতি প্রতিরোধে বেশ কিছু গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করেছেন স্থানীয়রা। তোরা বিভিন্ন ধরনের এই অপরাধ সংগঠিত করতেছে। ইয়াবা খায় সারা রাত, আবার এই রাত্রিবেলা খেয়ে বাইরের সময় ওরা রাস্তায় গিয়ে ডাকাতি করে। রাত্রে 2টা-3টার দিকে আসলো, এখানে আমার পাহারার মানুষ দেখতে পারবেন। ডাকাতি প্রতিরোধে সড়কে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা, এখানে প্রায় সময় ডাকাতি ছিনতাই হয়ে থাকে। নিয়মিত টহল হিসাবে এবং চেকপোস্ট পরিচালনা করার জন্য মূলত আমাদের এই টহল ডিউটি। চলতি বছরে চকরিয়া থানায় দস্যুতার অভিযোগে 10টি এবং ডাকাতির অভিযোগে 8টি মামলা হয়েছে। পুলিশের দাবি, নতুন ও পুরনো ডাকাতরা সংঘবদ্ধ চক্র গড়ে তুলে নতুন করে ডাকাতিতে তৎপর হয়ে উঠেছে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটি ঘটনা আমরা সিনসিয়ারলি পেশাদারিত্বের সাথে, নিষ্ঠার সাথে আমরা ফোকাস করছি এবং এখানে এই ধরনের ঘটনাগুলো বারবার সংঘটিত হচ্ছে। সেই এলাকায় যেন আমরা নিরাপদ রাখতে পারি, সে লক্ষ্যে আমরা নানামুখী পদক্ষেপ নিচ্ছি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে শুধু স্থানীয় মানুষ নয়, কক্সবাজারের পর্যটন সহ ঝুঁকিতে পড়বে অর্থনীতিও, মত সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার জন্য সিআইএকে অনুমোদন দিয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি দেশটির মাদক চক্রের বিরুদ্ধে সামরিক হামলার কথাও বিবেচনা করেছেন বলে জানান। বুধবার ওভাল অফিসে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডের উপস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র বাহিনী ক্যারিবিয়ান সাগরে অন্তত 5টি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালায়, এতে 27 জন নিহত হন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র স্থলভাগেও পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে। দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়িয়ে আসছে। দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পেরুর রাজধানী লিমা। সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে, সরকার বিরোধী স্লোগান তোলে, ব্যারিকেড আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে মলোটোভ ককটেল সহ ইট পাটকেল নিক্ষেপ করে। রাতে দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে, পেরুতে সাম্প্রতিক সময়ে দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে জন অসন্তোষ তীব্র হয়ে উঠেছে। আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ নিয়ে 10 জনের মরদেহ হস্তান্তর হলো। তবে বাকিদের উদ্ধারে আরও সময় চায় হামাস। হামাস বলছে, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী তারা বন্দীদের মরদেহ হস্তান্তর করছে। তবে গাজার ধ্বংসস্তূপ থেকে বাকি মৃতদের উদ্ধারে সময় ও বিশেষ সরঞ্জামের প্রয়োজন রয়েছে। গোষ্ঠীটির
সশস্ত্র শাখা এক বিবৃতিতে জানিয়েছে তারা চুক্তিতে অটল রয়েছে এবং যতদূর সম্ভব উদ্ধার করা সব মরদেহই ফেরত দেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস যদি চুক্তি না মানে তবে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও যুদ্ধ শুরু করতে পারে। ইসরায়েলও জানিয়েছিল বন্দীদের ফেরত না দেওয়া পর্যন্ত তারা কোনোভাবেই আপোস করবে না। মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু রহস্য আছে যেগুলো আজও আমাদের কৌতূহল জাগিয়ে রাখে। তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম আটলান্টিস। হাজার হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো যে দ্বীপ সভ্যতার কথা লিখেছিলেন তা আজও রহস্যে ঘেরা। সত্যি কি এমন কোনো উন্নত নগর রাষ্ট্র ছিল, নাকি এটা কেবল এক দার্শনিক কল্পনা? গ্রিক দার্শনিক প্লেটো তার দুই বিখ্যাত সংলাপ টাইমাউস ও ক্রিটিয়াসে প্রথমবারের মতো আটলান্টিসের কথা বলেন। প্লেটোর লেখা অনুসারে প্রায় ৯,০০০ বছর আগে আটলান্টিস হারকিউলিসের স্তম্ভের কাছে অবস্থিত একটি উন্নত সভ্যতা ছিল, যা পরে এক ভয়াবহ দুর্যোগে সমুদ্রের নিচে তলিয়ে যায়। এই দার্শনিকের বর্ণনা মতে আটলান্টিস ছিল অত্যন্ত উন্নত এক রাজ্য, যার বর্ণনায় উঠে আসে আটলান্টিস দ্বীপটির নৈসর্গিক দৃশ্যের বর্ণনা, যেখানে পাহাড়, ঝর্ণা এবং প্রশস্ত খালে ঘেরা। আটলান্টিসবাসী যেন আক্ষরিক অর্থেই স্বর্গেই বসবাস করতেন। খনিজ সম্পদের দিক থেকেও তারা অত্যন্ত সমৃদ্ধ ছিলেন। সোনা, রূপা ও তামার মতো মূল্যবান আকরিকের প্রাচুর্যতার কথাও জানা যায় প্লেটোর বর্ণনায়। ব্যবসা বাণিজ্য ছাড়াও কৃষিতেও আটলান্টিসবাসী ছিল স্বয়ংসম্পূর্ণ। তারা নিজেদের জন্য প্রয়োজনীয় খাদ্য নিজেরাই উৎপাদন করতেন। সেই সাথে কৃষিকাজের পাশাপাশি পশুপালন এবং মাংস উৎপাদনের মাধ্যমে তারা দ্বীপের বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতেন। সেই সাথে তাদের ছিল বিশাল প্রাসাদ, চমৎকার নগর পরিকল্পনা, কৃষি ও নৌবাহিনীতে উন্নতি এবং এক শক্তিশালী সাম্রাজ্য। কিন্তু অহংকার ও ভোগবিলাসে তারা নিজেদের নৈতিকতা হারায় এক সময়। আর তখনই এক রাতের ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামিতে পুরো দ্বীপ সাগরে তলিয়ে যায়। তবে অনেকেই বিশ্বাস করে আটলান্টিস ছিল বাস্তব। ইতিহাসবিদ, বিজ্ঞানী ও অভিযাত্রীরা এর স্থান খুঁজতে পৃথিবীর নানা প্রান্তে অনুসন্ধান চালিয়েছেন। কেউ বলেন এটি মধ্য আটলান্টিক মহাসাগরে, কেউ মনে করেন গ্রিসের অন্যতম দ্বীপ সান্তোরিনি বা আজোরেস দ্বীপপুঞ্জে। আধুনিক প্রযুক্তির সাহায্যে সমুদ্রের তলে অদ্ভুত কাঠামো বা নগরীর মতো নিদর্শনও পাওয়া গেছে, তবে সেগুলোর কোনো প্রমাণ মেলেনি এখনও। যদিও বিজ্ঞানীরা প্লেটোর বর্ণনাকে ঐতিহাসিকভাবে প্রমাণ করতে পারেননি, তবুও তারা স্বীকার করেন তার এই গল্প প্রাচীন সভ্যতা, ভূমিকম্প, সুনামি ও সমুদ্রতল পরিবর্তনের বাস্তব ঘটনায় অনুপ্রেরণায় রচিত হতে পারে। আজও আটলান্টিস মানব মনের কল্পনা, কৌতূহল ও অনুসন্ধানের প্রতীক। এদিকে আটলান্টিস গল্প মনে করিয়ে দেয়, মানবজাতি যতই উন্নত হোক, প্রকৃতির সামনে আমরা এখনও ক্ষুদ্র এবং সামান্য। সভ্যতার গর্ব ও লোভ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন প্রকৃতি তার জবাব দেয় নিজের নিয়মে। এ কারণে হয়তো আটলান্টিস আজও শুধু এক কিংবদন্তি নয়, বরং এক শাশ্বত সতর্ক বার্তাও বটে। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীন চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। হাবিব, মাত্র তো ভোট শুরু হলো, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি? হিমাদ্রি, খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। 6 প্লাটুন বিজিবি, 12 প্লাটুন র্যাব এবং 2000 পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এই ক্যাম্পাসে। আজকে এই ভোট যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয় এবং দেখতেই পাচ্ছেন যে এখানে মন্নুজান হলের ভোটাররা ভোট দিচ্ছেন। এখানে বেশ কয়েকজন প্রার্থীও রয়েছেন ভোটারদের পাশাপাশি। ভোটার এবং প্রার্থী তারা কিন্তু উভয়ই ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে, এবং এই যে ভোট দিচ্ছেন তারা কিন্তু খুবই সুন্দর সুষ্ঠুভাবেই ভোট দিচ্ছেন এবং যথারীতি তারা কিন্তু আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভোট দিতে আসছেন, কেমন লাগছে, কি অবস্থা? আসলে 35 বছর পর রাকসু হচ্ছে, একটু আমেজ উচ্ছ্বাস কাজ করতেছে, ভালো লাগছে। কেমন পরিবেশ? তো অনেক ভালো লাগছে, আর আমরা অনেক আগ্রহী, এজন্যই সকালবেলা আশা করি ভালো হবে। এখানে রাকসুর জিএস প্রার্থী আছেন সালাউদ্দিন আম্মার, সাবেক সমন্বয়ক, এবং তিনি জিএস প্রার্থী হয়েছেন। কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন? সকালবেলা আপনার সাথে দেখা হয়ে গেল, এখন তো মাত্র ভোট প্রদান শুরু হলো, এখনো পরিবেশ বোঝা যাবে না। আসলে পরিবেশ সবাই এখন পর্যন্ত তো ঠিক আছে,
পরবর্তীতে পরিস্থিতি যেন ঘোলাটে না হয় আর কি। কারণ এর আগে চাকসু থেকে যেন শিক্ষা নেওয়া হয়, নিয়ে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো ফিল আপ করাটা খুবই জরুরি। সবাই কি অবাধে আসতে পারছে ভোট দিতে? কোনো বাধা বিঘ্ন কোনো অভিযোগ কি আছে? এখন পর্যন্ত তো কেউ অভিযোগ দেয় না আর কি। সো এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ নাই, আমাদের অভিযোগ নেই, কারণ ক্যান্ডিডেটদের মানে ভোটারদের অভিযোগই কিন্তু আমাদের আলটিমেট ক্যান্ডিডেটদের অভিযোগ। ধন্যবাদ। আমরা আরো কিছু ভোট দিতে যারা আসছেন তাদের সাথে কথা বলবো। একটু বলবেন যে এই যে ভোট দিতে আসলেন কেমন লাগছে? প্রথম ভোট নিশ্চয়ই দিবেন। খুব ভালো লাগছে। সরি। আচ্ছা, এখানে যারা আরো আছেন আমরা তাদেরকে একটু দেখাবো। দীর্ঘ লাইন ধরে কিন্তু ভোট দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটাররা আছেন, লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। ভোট দিতে এসেছেন, রাকসুর প্রথম ভোট, অনেকে দিতে পারেনি, আপনি দিতে পারছেন, কেমন লাগছে? আসলে অনেক আনন্দ লাগতেছে, কারণ এটা আমার জীবনের প্রথম ভোট বলা যায়, আর তারপর 36 বছর পর রাকসু হচ্ছে, এই কারণে আরো বেশি আনন্দ কাজ করতেছে। এই কয়দিন ধরে প্রত্যেকের লিফলেট দেওয়া, ভোট যাওয়া, তো একটা উৎসবের মতো আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কোনো বাধা বিঘ্ন কোনো সমস্যা আছে? আর না, সেরকম কোনো বাধা নেই। আমি আমার পছন্দ মতো যাকে দিতে চাই তাকেই দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখানে যারা আছেন, আপনি কি প্রার্থী? একজন প্রার্থী পেয়েছি যিনি ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিবেন। কি প্রার্থী আপনি? আমি ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক হিসেবে দাঁড়িয়েছি, মনুজান হল সংসদ থেকে স্বতন্ত্র প্যানেল। কেমন সাড়া পাচ্ছেন? এখন আমরা যখন মানুষের কাছে যাব তখন তো সবাই বলবে যে হ্যাঁ হ্যাঁ দিব। এখন পর্যন্ত পজিটিভ আছি, জানি না সৃষ্টিকর্তা কি রেখেছেন কপালে, আশাবাদী। আপনিও তো প্রার্থী? জি জি, আমি বিতর্ক সাহিত্য সম্পাদক পদে দাঁড়িয়েছি, ব্যালট 1। আর এছাড়া আসলে এখন পর্যন্ত পজিটিভ সাড়া পেয়েছি। এখন আসলে এটা আসলে মনুজান হলের প্রত্যেকটা ভোটারের দায়িত্ব যোগ্য প্রার্থীকে নির্বাচন করা, কারণ এটা ভবিষ্যৎ নির্ভর। যোগ্যতা কিভাবে মাপছে? অবশ্যই প্রিভিয়াস কাজগুলো দেখে হচ্ছে যোগ্যতা মাপবে, কারণ প্রিভিয়াস যে 3 বছরের কাজ, একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে যদি কোনো ধরনের লোভ লালসা কিছু ছাড়া যদি সে করতে পারে, তাহলে অবশ্যই সে যখন ছাত্র সংসদে যাবে অবশ্যই সে যে কোনো মূল্যে তার দায়িত্বগুলো পালন করবে। এটাই। কি করতে চান আপনি? কি ধরনের কাজ করতে চান? আমি যেহেতু একজন বিতার্কিক মানুষ, 3 বছর ধরে বিতর্ক করছি এবং হল থেকে বিটিভি নিয়ে বিতর্ক করেছি, তো সেই জায়গা থেকে আমি হচ্ছে যে আমার যে বিতর্কের অভিজ্ঞতা, আমার এত পুরনো একটা হল যেখানে আসলে কোনো বিতর্কের ক্লাব নাই, আমি প্রথমে বিতর্ক ক্লাব তৈরি করবো এবং সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করব। তারপর বিতর্ক ক্লাব থেকে আমাদের মনুজান হলকে অন্যান্য আন্তঃবিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল এবং আন্তঃহল প্রতিযোগিতা অংশগ্রহণ, সেই সাথে প্রত্যেকটা শিক্ষার্থী যেন বিতর্ক শিখতে পারে। এবং মেয়েরা যেখানে মনুজান হলে মেয়েরা সবসময় ভয়েস রেজ করতে ভালোবাসে এবং তারা এগিয়ে যায় সবসময়, আমি চাই তাদের ভয়েস রেজটা তুলে নিয়ে আসতে। ধন্যবাদ। হেমাদ্রি, শুনছিলেন আমরা বেশ কিছু ভোটার, প্রার্থী এবং সবার সাথে কথা বলছিলাম। জানিয়ে রাখছি 28,901 জন ভোটার রয়েছেন এবং সব মিলিয়ে 860 জন প্রার্থী রয়েছেন। এই যে 28,901 জন প্রার্থী, তাদের ভোটে কিন্তু আজকে রাকসু নির্বাচনে যোগ্য এবং যিনি শিক্ষার্থী বান্ধব এমন বেশ কয়েকজন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, যারা পরবর্তীতে তাদের কল্যাণমূলক কাজে অংশ নেবেন। হিমাদ্রি। নিশ্চয়ই সৌরভ, ধন্যবাদ আপনাকে। ভোটারদের উৎসাহ উদ্দীপনা বোঝা যাচ্ছে সকাল থেকে, লাইন দেখে, অর্থাৎ একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেই প্রত্যাশা থাকবে। নিশ্চয়ই আমাদের আরেক সহকর্মী আছে ফরহাদুজ্জামান। ফরহাদ, মনুজান হল থেকে যুক্ত হয়েছিলেন সৌরভ হাবিব, আপনি কোথায় আছেন? সেখানে কেমন দেখছেন ভোটারদের উপস্থিতি? এই কেন্দ্রে 2446টি ভোট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 9টা যদিও বেজে গেছে, এখনো ভোট শুরু হয়নি, তবে বাইরে কিন্তু ভোটারদের লাইন দীর্ঘায়িত হয়েছে, এখনো ভোট শুরু করতে পারেনি। এবং এই আমরা মোটামুটি সকাল থেকেই দেখেছি ভোটারদের উপস্থিতি বেশ ভালো, যদিও শিক্ষার্থীরা এবং যারা রয়েছেন তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট শুরু হবে। কিছুক্ষণ আগে আমাদের সামনেই তারা যে এগুলো রয়েছেন সেগুলো কিন্তু সিলগালা করে দিয়েছেন এবং বাইরেও কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই কেন্দ্রে ভোট শুরু হয়ে যাবে এবং সবকিছু মিলে যদি বলি, বাইরেও যে পরিস্থিতি, সে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। এবং আমরা একটু জানতে চাইবো যে আসলে এখনো কেন ভোট শুরু করতে পারেনি এবং এই দীর্ঘায়িত কেন হয়েছে। স্যার, একটু কথা বলতে চাই, 9টার দিকে ভোট শুরু হওয়ার কথা ছিল, এখনো শুরু করতে পারেনি কেন, যদি একটু জানাবেন। আমরা এখনো অলরেডি শুরু করে দিয়েছি, আপনারা শুরু করে, আমরা ডাকেন তো একজনকে, শুরু করে দেবো আমরা। এখন সিলগালা করতে একটু দেরি হলো, সিলগালাটা সবাইকে দেখিয়ে নিলাম, সব এজেন্টকে, তারা বলেছে সিলগালা ঠিক আছে, সুতরাং আমরা এখনই ভোট শুরু করবো। স্যার, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা এই জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখন পর্যন্ত, সবকিছু ঠিকঠাক ইনশাল্লাহ। যেভাবে আপনি দেখতে পাচ্ছিলেন, আমরা এখানে যারা দায়িত্বরত রিটার্নিং অফিসার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন, আপনি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু ভোটারদের দীর্ঘ সারি রয়েছে। আমরা একজন
প্রার্থী ভোটারের সঙ্গে কথা বলবো। একটু বলবেন কি যে আপনার তো এবার প্রথম ভোট, আসলে কেমন লাগছে? আমি আমার জীবনের প্রথম ভোট আজকে দিব। আমি নিজে একজন প্রার্থী, নিজেকে ভোট দিয়ে আমি আমার সারা জীবনের ভোট শুরু করবো আর কি। তো আমি আমাদের শিক্ষার্থীদের অনুরোধ জানাই, আসুন সবাই ভোট কেন্দ্রে আসুন, নিজের অধিকারের জায়গা আমাদের ভোটাধিকার প্রয়োগ করুন, ডাকসু নির্বাচনটাকে উৎসবমুখর পরিবেশ তৈরি করুন। জি, আপনি দেখতে পাচ্ছিলেন যে এই এখন কিন্তু আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ ফরহাদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বিজয় পরবর্তী প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন এখন? হিমাদ্রি, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি দিয়ে শুরু করতে চাই। এখন গতকালকে থেকেই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন পুরো ক্যাম্পাসে, তারা এখনও আছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যদের যে গাড়ি, পাশাপাশি এপিসি থেকে শুরু করে র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশের যে সদস্যরা, তারাও কিন্তু পুরো ক্যাম্পাসে এখনও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এর আগে গতকালকে সন্ধ্যায় থেকে যে ভোটের ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেটি শুরু হয়। রাত পর্যন্ত সেটি চলে, একেবারে ভোরের দিকে যে ফলাফল সেটি ঘোষণা করা হয় এবং সেই ফলাফলে 26টি পদের মধ্যেই 24টিতে আসলে ছাত্র শিবিরের জয় হয়। এক প্রকার বলা যায় যে ভূমিধস বিজয় হয়েছে ছাত্র শিবিরের। এর মধ্য দিয়ে প্রায় 44 বছর পর চাকসুতে নেতৃত্বে ফিরেছে ছাত্র শিবির। এর আগে 1981 সালে ছাত্র শিবিরের ভিপি এবং জিএস এই ক্যাম্পাসে আসলে চাকসুতে নির্বাচিত হয়। সেই সময়ে ভিপি ছিলেন জসিমউদ্দিন সরকার এবং জিএস ছিলেন আব্দুল গফফার। সেই নির্বাচনের পরে আরও কয়েকটি নির্বাচন হয়। এই নির্বাচনগুলোর পরে 2025 সালে যে সবশেষ 35 বছর পরে নির্বাচন হলো গতকালকে, সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রায় 25,000 যে ভোটার ছিলেন, তাদের যে ভোট গ্রহণের মধ্য দিয়ে ছাত্র শিবির আবার নেতৃত্বে এসেছে। এবং এর পরেই তারা যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে, সেখানে তারা বলেছে যে সমস্ত ইশতেহারগুলো তারা প্রকাশ করেছে প্রচারণার সময় ভোটারদের কাছে, তারা যে সমস্ত ইশতেহারগুলো তুলে ধরেছে, সেই ইশতেহারগুলোই তারা বাস্তবায়নের জন্য কাজ করবেন। পাশাপাশি তারা শিক্ষার্থীরা তাদেরকে নির্বাচিত করার জন্য, তাদেরকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের যে সমস্ত অধিকারগুলো আছে, যে সমস্ত সংকটগুলো আছে, সেই সংকটগুলো নিরসনে তারা কাজ করবেন, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। তবে গতকালকে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত, ফলাফলের শেষ পর্যন্ত বিভিন্ন সংগঠন, ছাত্রদল থেকে বেশ কয়েকটি সংগঠন কিন্তু বেশ কিছু অভিযোগ করেছে। ফলাফল কারচুপি থেকে শুরু করে ভোট গণনায় নানান ধরনের অভিযোগ তারা করেছে। বিকেল নাগাদ ছাত্রদল একটি সংবাদ সম্মেলনে ডেকেছে। নিশ্চয়ই সেখানে তারা পুরো দিনের ভোট গ্রহণের নানান যে বিতর্কগুলো উঠেছিল, সেই ব্যাপার নিয়ে নিশ্চয়ই তারা সেখানে কথা বলবে। পরবর্তীতে সেটিও আপনার মাধ্যমে দর্শকদের নিশ্চয়ই আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে চাকসুর নির্বাচন পরবর্তী আজকের দিনে যে সবশেষ খবরাখবর সেটি। ধন্যবাদ মুজিব। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় 7টি সংসদীয় আসনের মধ্যে 5টিতে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে সবুজ সংকেত পেয়েছেন 5 জন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে তাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করার 3 দিনের মাথায় এই নির্দেশনা দেওয়া হলো। যারা সবুজ সংকেত পেয়েছেন তারা হলেন বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 2-এ মীর শাহে আলম, বগুড়া 3-এ আব্দুল মুহিত তালুকদার এবং বগুড়া 4-এ মোশাররফ হোসেন এবং বগুড়া 5 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ। সংকেত পেয়ে সম্ভাব্য প্রার্থী এবং তাদের অনুসারীরা প্রচারণায় নেমে পড়েছেন। তবে জেলার ভিআইপি আসন হিসেবে পরিচিত বগুড়া 6 এবং বগুড়া 7 আসন জিয়া পরিবারের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। আসন দুটির একটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অপরটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হতে পারেন বলে আলোচনা রয়েছে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন আখন্দ, যারা সবুজ সংকেত পেয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার, তাদের প্রতিক্রিয়া কি? আরেকটি বিষয় যেটা জানতে চাই, তাদের এই সবুজ সংকেত নিয়ে তৃণমূল যারা নেতাকর্মী আছে তাদেরও প্রতিক্রিয়া কি? আপনি যাদের নাম করেছেন 5 জন, তারা সবাই সবুজ সংকেত পেয়েছেন। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। এর মাধ্যমে বগুড়ায় কিন্তু বিএনপি নির্বাচনী যে প্রস্তুতি তারা কিন্তু এক ধাপ এগিয়ে গেল। বগুড়ায় কিন্তু এর আগে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন কিন্তু 7টি আসনে আগে প্রার্থী ঘোষণা করে তারা কিন্তু মাঠে প্রচার চালিয়ে যাচ্ছিল।
আর বিএনপি কিন্তু একাধিক মনোনয়নপ্রত্যাশী কিন্তু মাঠে ছিল, আগে থেকেই ছিল। তো গত মঙ্গলবার যখন লন্ডন থেকে তারেক রহমান প্রথমে 4 জনকে ফোন করেন এবং আরেকজন লন্ডনে অবস্থানরত প্রার্থীকে জানিয়ে দেন যে নির্বাচন প্রস্তুতি নিতে, তখন থেকেই কিন্তু যারা সমর্থক বিএনপি এবং যারা নেতাকর্মী তৃণমূল তারা কিন্তু সবাই উচ্ছ্বসিত। এবং আমার পিছনে যে আপনার বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে আপনারা দেখছেন, এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যার পর অসংখ্য নেতাকর্মী ভিড় করছে। তারা প্রতিনিয়ত জানতে চাচ্ছে যে কবে নাগাদ চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হবে এবং নির্বাচনী প্রচারণা কিভাবে আরো সংগঠিত করা যায় এবং বিপুল মানুষকে এই প্রচারে সামিল করা যায় এবং ধানের শীষের জয়ের ব্যবধানটা, যেহেতু বগুড়াকে বিএনপি ঘাঁটি বলা হয়, 1979 সালে দলটি প্রতিষ্ঠার পর থেকে যতটি নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে সবকটিতে ধানের শীষের জয় জয়কার ছিল। এবারও তারা চায় যে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ব্যবধানে প্রতিটি আসনে জয়ী করানোর জন্য সেই কৌশল নিয়ে তারা প্রতিদিন এই জেলা কার্যালয়ে সন্ধ্যার পর কিন্তু তারা আসছে এবং কথা বলছে। তো যেটা বলছিলাম যে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার মাধ্যমে কিন্তু বগুড়ায় বিএনপি তার নির্বাচনী প্রস্তুতিকে অনেক দূর এগিয়ে গেছে। হিমাদ্রি, ধন্যবাদ মোহন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাদা পাথরের পর এবার লুটেরাদের নজর পড়েছে রূপের নদী খ্যাত জাদুকাটায়। গেল এক সপ্তাহে পার কেটে লুট হয়েছে কমপক্ষে 60 কোটি টাকার বালু। এতে নদীর 2.5 কিলোমিটার এলাকা জুড়ে বেড়ে গেছে প্রশস্ততা। ভাঙনের হুমকিতে অন্তত 20টি গ্রাম, পর্যটন এলাকা সহ বিজিবি ক্যাম্প। বালু লুট বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে দাবি প্রশাসনের। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদী। অনিন্দ সুন্দর এই জলধারা একসময় ছিল দেশের পর্যটনের অন্যতম গন্তব্য, কিন্তু এখন সেই নদীর পাড়ে চলছে বালু লুটের মহোৎসব। দিনের আলোয় 2 তীর কেটে শত শত নৌকায় তোলা হচ্ছে বালু, যেন চলছে নদী লুটেরই উৎসব। স্থানীয়রা বলছেন, এক পক্ষ নদীর পাড়ের সরকারি জমির মালিক সেজে দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি করছে, দ্বিতীয় পক্ষ আবার প্রতি বর্গফুট বালু শ্রমিকদের কাছে বিক্রি করছে 20 টাকা দরে। নৌকায় বালু তোলার পর অর্থ আদায় করছে বালুমহালের ইজারাদার। গেল এক সপ্তাহে বিক্রি হয়েছে অন্তত 60 কোটি টাকার বালু। অভিযোগ, এ লুটপাটে জড়িত শিক্ষক, রাজনৈতিক দলের নেতা সহ অন্তত 60 জন স্থানীয়। খেলু মিয়া মাস্টার, তস্তির মিয়া, শাহজাহান, ফিরিজিয়া, হাজা মাইনুদ্দিন, মোসাহিদ, এরা অনেকগুলা মানুষ। এরা এই কীর্তি হরিয়া রাত্রে বুদ্ধি হচ্ছে বেনিয়ালা সহাল উঠে আইয়া 20 টাকা ফুট প্রতি নৌকা মাঝে বেচা ধরাইছে। এই অত্র এলাকার হাজার হাজার লোক লাঠি বেদলে আমরা ভাঙ্গি আইয়া পড়ছি। এই জায়গা রক্ষা করার লাগি আমরা রক্ষা করতে পারছি না। শ্রমিকদের আইনের আওতায় আনা হলেও ধরা ছোঁয়ার বাইরে নদীর পাড় কাটার হোতা। আমরা চাই এদের গডফাদারদের আইনের আওতায় কঠিন শাস্তি হোক। বোলাগঞ্জের সাদা পাথরের মতন বালুটাও যাতে এখানে ফেরত আসে। একই সাথে গা ঢাকা দিয়েছেন সরকারি জমির মালিক সেজে বালু বিক্রিতে অভিযুক্ত আব্দুল কাইয়ুম ওরফে খেলু মাস্টার। অন্যরাও অভিযোগ অস্বীকার করে উল্টো বলছেন, নদীর পাড় রক্ষা আন্দোলনে যুক্ত তারা। যাদেরকে আমরা আগে বাধা দিয়েছিলাম তারাই আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। আমরা গরিব মানুষ, দিন হাই দিন রুজি হতে স্বাভাবিক একটা দোকান আছে বাজারে, চলি। লুটপাটকারীদের কাছ থেকে অর্থ আদায় করলেও 51 জনের নামে মামলা করেছে ইজারাদার। আমরা এটার বিরোধিতা করার পরে ওনারা আমাদেরকে ভলেন্টিয়ার আসছিল, ভলেন্টিয়ারকে আহত করে ফেলছে। আমরা 3 দিন চিকিৎসা ছিল ভলেন্টিয়ার। যারা ওই যে বালুটা বিক্রি করতেছে এবং পার কাটছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি আর কি। ইজারা বহির্ভূত এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সর্বোচ্চ চেষ্টার দাবি বিজিবির। এছাড়া কঠোর পদক্ষেপের কথা বলছে জেলা প্রশাসনও। যখন কিনা আমার টাস্ক ফোর্স শেষ হয়ে যায়, তারাও এই গভীর রাতটাকে বেছে নেই, ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন শুরু করে। এই বালু উত্তোলন বন্ধে কার্যকরী ভূমিকা রাখার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছে। ওইখানে 3 জন ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার এসিলেন এবং আমাদের কার্যালয়ের একজন সার্বক্ষণিক ওইখানে আমরা টহলের ব্যবস্থা করছি। ইজারাদার যেহেতু কথা শুনতেছে না, ইজারাদারকে আমরা চিঠি দিছি যে তারা যদি এই কার্যক্রম বন্ধ না করে তাহলে ইজারা চুক্তি বাতিল হবে। নদীর পার কাটা বন্ধ করা না গেলে শিমুলবাগান, বিজিবি ক্যাম্প সহ অন্তত 20টি গ্রাম ভাঙনের মুখে পড়তে পারে। টিভিসি নিউজ ডেস্ক। রাঙামাটিতে বন বিভাগের কুতুকছড়ি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে পরিত্যক্ত পড়ে আছে প্রায় 12 বছর। এতে এই রেঞ্জে বনজ সম্পদ পাচারে তদারকি নেই বললেই চলে। গাছ ও বাঁশ পরিবহনে রাজস্ব দিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করে কার্যালয়ে চালু প্রত্যাশা বন বিভাগের।
রাস্তার পাশের এই সাইনবোর্ড ছাড়া বোঝার কোনো উপায় নেই এটি অফিস। জরাজীর্ণ পরিত্যক্ত এই ভবনটি রাঙামাটি খাগড়াছড়ি সড়কে অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। এক যুগ ধরে বন্ধ এই কার্যালয়টি। কর্মচারী কর্মকর্তা তো দূরের কথা, এখানে নেই কোনো প্রহরীও। তবে মাঝে মাঝে বন বিভাগ থেকে কর্মচারী এসে ঘুরে যান। অথচ এই সড়ক দিয়ে নিয়মিত পরিবহন করা হয় বনজ সম্পদ, গাছ ও বাঁশ। রেঞ্জ কার্যালয়টি বন্ধ থাকায় এই সড়ক দিয়ে বাঁশ কিংবা গাছ পাচার করাও সহজ হচ্ছে। এই রেঞ্জের সকল কার্যক্রম পরিচালিত হয় সদর অফিসে, তাই বনজ সম্পদ পরিবহনের জন্য রাজস্ব দিতে হয় শহরে যেয়ে। তাই দ্রুত রেঞ্জ অফিস চালুর দাবি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের। বছরের মধ্যে মানে একবার দুইবার এ ধরনের আসে আর কি, কিন্তু অফিস করে নাই, শুধুমাত্র ওই যে বাগানটা দেখাশোনা করে আর কি। আমাদের এখানে ফরেস্ট অফিস আছে, এখানে রেঞ্জার উনি রাঙামাটিতে থাকে, ওনার কাছে আমরা যে রাঙামাটি অফিসে ওনাকে ওখানে টাকাটা আমরা দিয়ে দাইলেগুলো কাটি। বরাদ্দ পেলে দ্রুত কার্যালয় চালু করা হবে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ভবনটি। বরাদ্দ পাওয়া গেলে আমরা মেরামত করব এবং যদি নতুন নির্মাণের বরাদ্দ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এটা নতুন নির্মাণের চেষ্টা করব। দ্রুত কার্যালয়টি চালু হলে গাছ পাচার রোধের পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলে মত সংশ্লিষ্টদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মা ইলিশ শিকারে নেমেছে এক শ্রেণীর অসাধু ও মৌসুমী জেলে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়তই নদীতে নেমে ইলিশ শিকার করছেন তারা। জেলা মৎস্য বিভাগ বলছে ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত আছে, নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হবে ব্যবস্থা। চলছে ইলিশের প্রজনন মৌসুম। এই সময়ে মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেই লক্ষ্যে গত ৪ অক্টোবর থেকে দেশের সব নদীতে জেলেদের ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু এই নির্দেশনা মানছে না ঝালকাঠির এক শ্রেণীর অসাধু ও মৌসুমী জেলে। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে নেমে মা ইলিশ শিকার করছে তারা। স্থানীয়রা বলছেন, অভিযান চালানো দল এলাকায় না থাকলেই অসংখ্য নৌকা ও ট্রলার নিয়ে নদীতে মাছ শিকারে নামে এসব জেলে। সরকার আমাদের বলছে 22 দিন তোমরা জাল বাবা না, এই কারণে আমরা 22 দিন আর নদীতে যাই না, নৌকা ঘাটে তালা মারা থাকে। প্রশাসন একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে তারা জাল পাততে যায়, ঈদের মতো জাল পাততে আছে, এই আমরা দেখতে আছি, আর কোনো পাইতে আছি না। এই প্রশাসনের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা আরো কঠোর করা হোক। অনেক মৌসুমী জেলেরা তারা ঈদ উদযাপনের মতো মাছ ধরতেছে এবং স্থানীয় প্রশাসন চেষ্টা করতেছে তাদের নিরোধ করার জন্য। নিয়মিত অভিযান চলছে দাবি করে জেলা মৎস্য বিভাগ বলছে, মা ইলিশ রক্ষায় 8টি ভ্রাম্যমাণ টিম দিন ও রাতে কাজ করছে। নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমরা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় মুভ করি সেই সময় কিন্তু এই অসাধু কিছু জেলে এই সুযোগটা গ্রহণ করে বিপুল পরিমাণ আমরা জাল আটক করেছি, কারেন্ট জাল, এবং সেগুলো পুড়িয়ে বিনষ্ট করেছি। এছাড়া এই বিভিন্ন মেয়াদে আমাদের এই জেলায় কিন্তু জেলেদেরকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গেল 12 দিনে অভিযানে জেলায় 20 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজার পাশাপাশি জব্দ করা হয়েছে প্রায় 5 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল। জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সচেতনতা বৃদ্ধি করা না গেলে অবৈধভাবে ইলিশ শিকার রোধ করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। বিষখালী নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব হয়ে গেছে বরগুনার দক্ষিণ কুবধন, কালমেঘা, নলি ডালভাঙা গ্রামের হাজার হাজার পরিবার। ফসলি জমি ও বসতবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেকেই। অব্যাহত ভাঙনে সর্বস্ব হারিয়ে এলাকা ছেড়েছে শতাধিক পরিবার। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ কুবধন গ্রামের 70 বছরের গোলাম মোস্তফা একসময়ে 15 একরেরও বেশি জমির মালিক ছিলেন তিনি। কিন্তু বিষখালীর ভয়াবহ গ্রাসে 2 বার হারান বসতভিটা। এবছর ফসল বুনেছেন, তাও এখন নদীগর্ভে। শেষ সম্বল জমিটুকু কেড়ে নিলে ছাড়তে হবে এলাকা। আমার অনেক জমি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখন কি হইবে কইতে পারি না। এখন আমাদের তো ঘরবাড়ি ছাড়িয়ে যাইতে হইবে, নদীতে নামিয়ে যাইতেছে সব। শুধু গোলাম মোস্তফা নয়, দক্ষিণ কুবধন, কালমেঘা, নলি ডালভাঙা গ্রামে গত 15 বছর ধরে নদী ভাঙনের কবলে পড়েছে হাজারো বাড়িঘর, কয়েক হাজার একর জমি, মসজিদ, কবরস্থান সহ বহু স্থাপনা।
ভাঙন রোধে নামে মাত্র অস্থায়ী রিং বেড়িবাঁধ নির্মাণ হলেও প্রবল স্রোতে প্রতি বছরই তা ভেঙে প্লাবিত হয় কয়েক গ্রাম। স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেও সুরাহা হয়নি কোনো। 2007 সাল হইতে যে বন্যা গেছে আমরা বারবার দাবি জানাইছি, কিন্তু এখন তাইতে আমরা বেড়িবাঁধ বা বলক এটা কিছুই পাইতে আছি না। মাস পূর্বে যেটা রোপণ করছে সেটাও নদীর গর্ভে আপনারা চাক্ষুষ দেখতে পারেন, এভাবে চলে যাচ্ছে। সম্পূর্ণ জমি আমাদের নদীতে ভাঙনে চলে গেছে। সরকার যে আমাদের রোহিঙ্গা আমাদের বাংলাদেশে ঢুকেছে, ঠিক আমাদেরকে যাচাই ওইভাবে হইতে হবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমরা ইতিমধ্যে কিছু জায়গার নকশাও পেয়েছি, অন্য অবকাঠামোগুলোর নকশা চলমান আছে। নকশা পেলেই আমরা দ্রুত প্রকল্প প্রস্তাবনা দাখিল করব এবং সরকার যদি অনুমতি দেয় তাহলে আমরা এই জায়গাগুলো স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করতে পারব। পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের তথ্যমতে জেলায় 950 কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে 44 কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ের বোদায় ভুল চিকিৎসায় গরুর মৃত্যু এবং অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে এক ভেটেরিনারি সার্জনের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসকের দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই যে পুরোটা দেখা যায়, এই যে আমার গাভী। মাড়িয়া বামুনহাট ইউনিয়নের কলোনিপাড়া এলাকার খামারি পেয়ারা বেগমের একটি গাভী বাচ্চা প্রসবের পর অসুস্থ হয়ে পড়ে। গেল 11 সেপ্টেম্বর উপজেলা ভেটেরিনারি সার্জন আব্দুল আলিম গরুটিকে চিকিৎসা দেন, বিনিময়ে নেন 3000 টাকা। পরদিন 12 সেপ্টেম্বর মারা যায় গরুটি। খামারির অভিযোগ চিকিৎসক না বুঝেই 7টি ইনজেকশন দেন আর খাওয়ান আয়রন ট্যাবলেট, তাতেই মৃত্যু হয় গাভীটির। 7টা ইনজেকশন করার পরে আমার গাভীর পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, এমনকি ওই অবস্থায় আমার গাভীটা মারাই গেল। ডাক্তার আব্দুল আলিমের এই চিকিৎসাটা, ওনার ভুল চিকিৎসার কারণে আমার গাভীটা, এত বড় গাভীটা মারা গেল। আমাকে জিজ্ঞাসা করতেছে আপনার বলে গাভীটা মারা গেল, হ্যাঁ মারা গেল। কেমনে মারা গেল এই অবস্থা? এখন সবাই বলতেছে কোন ডাক্তার? ওই বেশ 3-4 আমাকে বলতো ওই ডাক্তারকে, ও তো ওর হাতে তো কোনো গরু ভালো হয় না, ওই ডাক্তারের হাতে তো সব গরু মারাই যায়, কটা গরু ভালো হয় দেখা হচ্ছে দেখি। এই চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ করেছেন আরও কয়েকজন খামারি। রসুলাজনকে বললাম যে ভিজিট কত দেবো, বলতেছে যে স্যার তো অনেক বেশি নেয়, 2-3 হাজার টাকা ভিজিট নেয়। আসে ফার্স্টে বলতেছে যে চাচা আপনার গরুটা ফিরবে না মনে হয়। আমি বললাম যে ফিরুক না ফিরুক আমার ভাগ্য, আমার কাছে 3 দিন আছে, 3 দিনে 6,000 টাকা। আমার একটা গরু এরকম এনে দেখাইলাম, দেখার পরে তো ওষুধপাতি লেখা দিল, পরে আমি ওষুধ কিন্তু পরে বোলা থেকে আইনে খাওয়াইছিলাম, ইঞ্জেকশন করলো, পরে গরুটা বাঁচে না। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল আলিম জানালেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। আমি একজন ভেটেরিনারি সার্জন, চেষ্টা করতেছি হাসপাতালে চালু করে মানুষকে সেবা দেওয়ার জন্য, কিন্তু একটা পক্ষ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে যাতে আমি এখানে ভালো মতো কাজ করতে না পারি। আমি যখন ভেটেরিনারি সার্জন তখন বাইরে যারা আছে তাদের হয়তো মনে করি যে আমাকে প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এটা তদন্ত হচ্ছে 1 সদস্য বিশিষ্ট কমিটি করে। 6 তারিখ হচ্ছে সরেজমিনে স্পটে গেছেন, খামারির বাসায় বসছেন, খামারির সঙ্গে কথা বলছেন, যারা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। এখন সরকার থেকে উনি উভয় পক্ষকে ডেকে ওখানে একটু যুক্তি খণ্ডন করে তারপর হয়তো একটা ফাইনাল উনি প্রতিবেদন তৈরি করবেন। তদন্তে অভিযুক্ত চিকিৎসক দোষী সাব্যস্ত হলে শাস্তির আশ্বাস দেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। মাছ ধরার সময় বৃদ্ধির দাবিতে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ রেখেছে রাঙামাটির জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। এতে বন্ধ হয়ে গেছে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাজস্ব আদায়। বুধবার সন্ধ্যা থেকে হ্রদে মাছ ধরা বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের দাবি, গত 2 বছরে মাছ ধরে তা ঘাটে অবতরণ করার জন্য খুব কম সময় পাচ্ছেন। দূর দূরান্ত থেকে মাছের নৌকা ঘাটে আসতে দেরি হলে সেই মাছের রাজস্ব গ্রহণ করে না বিএফটিসি। এতে মাছের গুণাগুণ নষ্ট হয় এবং পচে যায়। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। সকাল 8টা থেকে বিকাল 4টা এবং রাত 8টা থেকে রাত 1টা পর্যন্ত মৎস্য অবতরণ ঘাট খোলা রাখার দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাছ ধরা বন্ধ রাখার ঘোষণাও দেন জেলেরা। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাশের হার 58.38%। সোয়া 12 লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হলো। একযোগে অনলাইনে প্রকাশ পাওয়া যাচ্ছে ফল। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 69,097 জন। এর মধ্যে ছাত্রী 37,044 আর ছাত্র 32,053 জন। শতভাগ পাশ করেছে 345টি আর গণ্য পাশ প্রতিষ্ঠান 202টি।
দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার ফল প্রকাশ করা হয় সংশ্লিষ্ট বোর্ড থেকে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির সংবাদ সম্মেলনে ফলের কথা জানান। দেশের সব সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একসঙ্গে ফল প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড স্ব উদ্যোগে ফল প্রকাশ করবে। মাধ্যমেই আপনাদেরকে মূলত আহ্বান করেছি। আমরা এখন সেই বিষয়গুলোই শুরু করতে চাচ্ছি। তা আমি প্রথমে আন্তঃবোর্ডের অর্থাৎ সকল বোর্ডের ফলাফলগুলো, পার্সেন্টেজ এবং জিপিএ 5 এর সংখ্যা প্রথমত যেটা আমাদের বিবেচনায় আসে সেই জায়গাগুলো উল্লেখ করব। এবং ইতিমধ্যে আপনাদের হাতে আমাদের এই সারসংক্ষেপটা পৌঁছেও গিয়েছে, সেখানেও দেখবেন আমি কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা এটা একটি মত বিনিময় সভা, আমাদের সঙ্গে আমাদের মত বিনিময় হবে এই বিষয়ে। তো যাই হোক, আমি প্রথমে এই 11টি বোর্ডের পাশের হার ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। প্রথমে এবছর 2025 সালের উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষা তার ফলাফলে দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের পাশের হার 64.62%, রাজশাহী বোর্ড 59.40%, কুমিল্লা বোর্ড 48.86, যশোর বোর্ড 50.20, চট্টগ্রাম বোর্ড 52.57, বরিশাল শিক্ষা বোর্ড 62.57, সিলেট বোর্ড 51.86, দিনাজপুর বোর্ড 57.49, ময়মনসিংহ বোর্ড 51.54, মাদ্রাসা শিক্ষা বোর্ড 75.61, কারিগরি শিক্ষা বোর্ড 62.67। জনদুর্ভোগের কথা ভেবে শাহবাগের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে দুপুরে 3 দফা দাবি আদায় শাহবাগ মোড় অবরোধ করেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1:30টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অবরোধের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। মিছিল নিয়ে শাহবাগের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। তবে পুলিশের ব্যারিকেড ঠেলে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এবার জানাবো রাকসু নির্বাচন 2025-এর খবর।
উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে ডিনস কমপ্লেক্সে মুন্নুজান হলে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবনে শহীদ জিয়াউর রহমান হলে ভোট গ্রহণ শুরু হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ভোটাররা জানান ৩৫ বছর পর রাকসুর প্রথম ভোট দিতে পেরে তারা খুবই খুশি। রাকসুর কেন্দ্রীয় সংসদে ২৪৭ জন, সিনেটে ৫৮ জন ও হল সংসদ নির্বাচনে ৫৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি কেন্দ্রে প্রায় ২৯,০০০ ভোটার প্রার্থী নির্বাচনে ভোট দেবেন। সবগুলো ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র্যাব, ২,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ভোট গ্রহণ শেষ হবার ১২ থেকে ১৫ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণার পরিকল্পনা রয়েছে। ৩৫ বছর পর রাকসু হচ্ছে, একটু আমেজ উচ্ছ্বাস কাজ করতেছে। সবাই এখন পর্যন্ত তো ঠিক আছে, পরবর্তীতে পরিস্থিতি যেন ঘোলাটা না হয় আর কি। এখন পর্যন্ত পজিটিভ সাড়া পেয়েছি। এখন আসলে এটা আসলে মুন্নুজান হলের প্রত্যেকটা ভোটারের দায়িত্ব যোগ্য প্রার্থীকে নির্বাচন করা। আমরা চাই যে যোগ্য প্রার্থী আসলে উঠুক এবং আমাদের কথার সাথে কাজের মিল রেখে মূলত তারা আমাদের অধিকারের জন্য কাজ করে যাক, এটাই হচ্ছে মূলত আমাদের আশা। নির্বাচনের সর্বশেষ ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কেমন দেখতে পাচ্ছেন, আর ভোটারদের উপস্থিতি ও ক্যাম্পাসের সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। সুনন্দা, ভোটারদের উপস্থিতি আমরা এসে শুরু থেকে দেখতে পাচ্ছি যে প্রতিটি ভোট কেন্দ্রের সামনেই কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে তারা ভোটে অংশ নিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমি আছি শহীদ জিয়াউর রহমান হলের সামনে। এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা এবং ধীরে ধীরে তারা এক এক করে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট দিচ্ছেন। তো এভাবেই কিন্তু শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা যথারীতি ভোট দিচ্ছেন। এই লাইনে দাঁড়িয়ে আছেন ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফাহিম রেজা। আমরা তার সাথে একটু কথা বলবো। ফাহিম রেজা, কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন একটু বলবেন আমাদের? সকাল থেকে আমরা দেখছি যে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং সবাই এত লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, এরপরেও কারোর মধ্যে ক্লান্তির কোনো ছাপ নেই। তো শিক্ষার্থীরা আসলে অনেক বেশি উচ্ছ্বসিত ভোট দেওয়ার জন্য, অধীর আগ্রহে তাদের জীবনের প্রথম ভোট এবং এটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ভোট। ইনশাল্লাহ রাকসু নির্বাচন খুব উৎসবমুখর ফেস্টিভ একটা মোডে অনুষ্ঠিত হবে। আর যেটি আমরা দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, একটা অভিযোগ আমরা বারবার পাচ্ছি, এটি আমাদেরও অভিযোগ যে হাতে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল, সেখানে কালিটা উঠে যাচ্ছে। তো আমরা প্রশাসনকেও জানিয়েছি এবং আবারও আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে এই প্রবলেমটা সলভ করতে হবে। অমোচনীয় কালি যেন উঠে না যায়। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। একটু বলবেন যে কি অবস্থা, ভোটের পরিবেশ কেমন? সকাল থেকেই পরিবেশ ভালো, এখনো কোনো আমরা আচরণবিধির লঙ্ঘন পাইনি। তবে আমরা আশা করছি নির্বাচন কমিশনার দফায় দফায় কিন্তু নির্বাচন পিছিয়েছে, তো আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তারা সফলভাবে নির্বাচন দিবে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা নির্বাচনের পরে যে সংকটটা দেখা যায় ফলাফল ঘোষণার, সো আমাদেরকে তারা জানিয়েছেন যে সঠিক সময়ের মধ্যেই ফলাফল দিবেন। আমরা আশা রাখছি তাদের প্রতি, যদি কোনো কিছু হয় আমরা শিক্ষার্থীরা সেটাকে মোকাবেলা করবো। কেমন প্রার্থীকে এবার আপনারা বেছে নিয়েছেন? প্রার্থীর কি কি যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছেন? অবশ্যই প্রার্থী তারা যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহার আমাদের স্টুডেন্টের যে অধিকারগুলো যারা বেশিভাবে প্রাধান্য দিয়েছে আমরা তাদেরকে বেছে নিয়েছি। ধন্যবাদ। সুনন্দা, শুনছিলেন এখানকার প্রার্থী ভোটার সবাই বলছিলেন কেমন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান সেটাও বলছিলেন এবং এভাবেই কিন্তু উৎসবমুখর পরিবেশে আজকে রাকসু নির্বাচন হচ্ছে এবং বিকেলে এই ভোট শান্তিপূর্ণভাবে সবাই প্রত্যাশা করছেন শেষ হবে। যদিও অমোচনীয় যে কালি ব্যবহার করা হচ্ছে, ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি বলছেন যে এই কালিটি উঠে যাচ্ছে, যে কারণে তারা প্রশাসনকে অবহিত করেছেন। সুনন্দা। সৌরভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ 3 দফা প্রজ্ঞাপন জারির দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বুধবার 4 ঘন্টা ধরে শাহবাগ মোড়ে অবরোধ শেষে লং মার্চ টু যমুনা ঘোষণা করেন তারা। পরে শহীদ মিনারে ফিরে যান শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, শিক্ষকদের অবস্থান জানাবেন, তারা কখন যমুনা অভিমুখে লং মার্চ করবেন?
সুনন্দা, যে বিষয়টা আসলে জানতে চেয়েছেন সেটার উত্তরটা হবে যে বেলা 12টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন। যমুনা অভিমুখে পদযাত্রা তারা করবেন। তাদের যে দাবি, যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকেও কিন্তু পঞ্চম দিনের মতো এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছেন। এমনকি এখানে রাত কাটিয়েছেন, এখানে রাতে ছিলেন শিক্ষকরা, এমনকি তারা বলছেন যে পর্যন্ত তাদের প্রজ্ঞাপন জারি না হবে 3 দফা দাবি, সেই দাবি না বানা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এমনকি আজকেই তাদের শেষ আলটিমেটাম 12টা, সেই 12টার পর যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে যমুনা অভিমুখে পদযাত্রা করবেন, সেটা কিন্তু সিদ্ধান্ত হয়েছে গতকালকেই, আপনি জানেন। এছাড়াও আরেকটি বিষয় জানি রাখি, গতকালকে তারা শাহবাগ পর্যন্ত গিয়েছিলেন, 4 ঘন্টা তারা সেখানে অবরোধ কর্মসূচি পালন করেছিলেন। পরবর্তীতে আবার তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে এসেছেন। এমনকি নতুন নতুন করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা আসছেন, এমনকি শিক্ষকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া বাস্তবায়ন না হলে তাদের বক্তব্যে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র শিক্ষকের পর্যায়ে থাকবে না এই আন্দোলনটি। এই শিক্ষা প্রতিষ্ঠানে যত শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, স্কুল, প্রত্যেকের জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা অংশ নেওয়া হবে বলে বা নেবে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এর পাশাপাশি যদি আরেকটি বিষয় ধরে রাখি যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়ন না হলে এই আন্দোলন পরবর্তীতে কঠোরতম হবে বলেও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং কি তারা বলছেন বারবার যে এই 3 দফা দাবি বাস্তবায়ন না হলে তারা 1 দফা দাবিতে যাবে, যেটা আসলে 1 দফা দাবি, যেটা জাতীয়করণ যে দাবিটি রয়েছে সেটিতে যাবে। তো সব কিছু মিলে বলা যায় যে এই আন্দোলনের শেষ পরিণতি আসলে কি হয় সেটা আসলে অপেক্ষা করতে হবে। এমনকি অবশ্যই 12টার পর তারা কি সিদ্ধান্ত নেয়, এমনকি তারা যে নেতৃবৃন্দ রয়েছেন, শিক্ষকদের নেতৃবৃন্দ, পাশাপাশি রাজনৈতিক দলরা সংহতি জানিয়েছেন, তাদের সঙ্গে পরামর্শ আলোচনা করে পরবর্তীতে অবশ্যই সিদ্ধান্ত হবে। সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী সংবাদে। এই ছিল এখান থেকে সুনন্দা সবশেষ। সুনন্দা, আরিফ, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 68, পাবনা 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা 1 আসনে। এটি সাথিয়া এবং বেড়ার কিছুটা অংশ। এটি সংসদীয় আসন 68। ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন সাথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখলেসুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা দেখছি যে নির্বাচনের আর 4 মাস বাকি। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা বিভিন্নভাবে শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে। তো আপনাদের এখানকার সাংগঠনিক অবস্থায় কি, আপনারা কি করছেন? ধন্যবাদ ডিবিসি টিভি ইলেকশন এক্সপ্রেসকে এখানে সাথিয়াতে সময় দেওয়ার জন্য। তো আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদেরকে 1 বছর আগের থেকেই আমাদেরকে প্রার্থী নির্ধারণ এবং তাকে মাঠে কাজ করার জন্য অনুমতি দিয়েছেন। তারই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী এই সাথিয়া বেড়ার কিছু অংশ এটা কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি 1 বছর আগের থেকেই। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, আমাদের এজেন্টদের নাম সংগ্রহ, তাদের প্রশিক্ষণ দেওয়া, তারপরে আপনার কেন্দ্রীয় এজেন্টদের নাম সংগ্রহ, তাদের প্রশিক্ষণ দেওয়া, ভোট প্রার্থনা করা, গণসংযোগ করা, সমস্ত কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, এই আসন থেকে আর কি। আমরা যতটুকু জানি এখানকার যে আপনাদের যে জামাত ইসলামীর যে সাবেক আমির, সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার রাজিবুর রহমান মোমেন সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি ওনার 6 সন্তানের সবাই প্রায় বাইরেই থাকেন। একজন আমেরিকাতে, 2জন যুক্তরাজ্যে, 1জন তুরস্কে, 1জন মালয়েশিয়ায়। তো বাইরে থেকে নির্বাচনী প্রচারণায় তিনি কবে নাগাদ আসবেন বাংলাদেশে, বা আপনারা কিভাবে কাজ করছেন ওনার পক্ষে? না, ব্যারিস্টার রাজিবুর রহমান মোমেন তো দেশে এসেছেন, উনি ওনার কাজের কারণে বাইরে যাচ্ছেন, এখন বাইরে অবস্থান করছেন, যার কারণে আমাকে বলতে হয়েছে। উনি দেশে এসেছেন এবং সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী উনি নির্বাচনের সকল কার্যক্রম শুরু করে দিয়েছেন। আমি বলেছি যে প্রায় 6 মাস আগে থেকেই কার্যক্রম চলছে।
পাবনা সাথিয়া জামায়াতের ঘাঁটি, প্রচুর সংখ্যক আপনাদের সমর্থক ভালোবাসার মানুষ এখানে আছে। এর মধ্যে বিএনপিও খুব জোরে সুরে তাদের প্রচারণা শুরু করেছেন। কি চ্যালেঞ্জ মনে করছেন আপনাদের এখানে? নতুন করে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? না, আমরা আসলে চ্যালেঞ্জ মনে করি না, কারণ এটা শহীদ মৌলানা মতিউর নিজামীর আসন। তিনি আমির জামাত ছিলেন, তাকে শহীদ করা হয়েছে, মানুষের আবেগ তাকে ঘিরে আছে এবং ব্যারিস্টার নাজিবুর মমিন একজন তার যোগ্য সন্তান। তিনি যেমন দক্ষ যোগ্যতার ক্ষেত্রে অগ্রগামী আছেন, তেমনি সৎ এবং সত্যাশ্রয়ী একজন মানুষ, ভদ্র মানুষ। এই জন্য আমরা চ্যালেঞ্জ নিচ্ছি না, আমরা বিরোধী পক্ষ থাকবে, প্রার্থী যেই থাকুক, আমরা মনে করছি যে আমাদের প্রার্থী একজন শ্রেষ্ঠ প্রার্থী, তাকে জনগণ ইতিমধ্যেই মেনে নিয়েছে, জনগণের মাঝে যথেষ্ট সাড়া রয়েছে এবং আমরা মনে করছি ব্যারিস্টার নাজিবুর রহমান মমিনকে নিয়ে আমরা চ্যালেঞ্জ ছাড়াই আমরা ইনশাল্লাহ এখানে বিজয় লাভ করব। আমরা দেখছি যে নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপি তাদের যে নির্বাচনী প্রচারণা বা তাদের যে পলিসি তার থেকে আপনাদের অনেকটাই ভিন্ন। সেই সুকৌশলটা বা পজিটিভ দিকটা একটু জানতে চাই। আপনাদের জামায়াতে ইসলামী অন্যভাবে যেটা প্রচারণা করছেন সেটা কেমন? বিষয় হলো জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত সংগঠন, তার ধারাবাহিকতায় আমরা সেই সাংগঠনিক সংগঠিত সংগঠন বলেই আমরা প্রচারণার কাজে একটু সুবিধা পাচ্ছি। আমাদের সংগঠনের কার্যক্রম শুধু নির্বাচন কেন্দ্রিক না, সারা বছরের জন্যই আমাদের সংগঠনের কার্যক্রম চলে। তারই ধারাবাহিকতা যখন নির্বাচন আসে তখন আমরা নির্বাচন কেন্দ্রিক কাজ আমরা করে থাকি। তো সেক্ষেত্রে অন্য দলের ভিন্নতা আমাদের চেয়ে অবশ্যই ভিন্নতা আছে। তারা নির্বাচন তফসিল ঘোষণা করলে প্রার্থী ঘোষণা করবে, আর আমাদের সংগঠন আগে থেকে প্রার্থী দিয়ে মাঠে নামিয়ে দিয়েছেন। এজন্য আমরা অনলাইন ভিত্তিক, মিডিয়া কেন্দ্রিক, আমরা ফেসবুক কেন্দ্রিক এবং গণসংযোগ মাধ্যমে, ভোট প্রার্থনার মাধ্যমে, এবং আমরা ব্যারিস্টার মোমিনকে নিয়ে জুমার নামাজ আদায় করা, সামাজিক অনুষ্ঠানে যোগদান করা, সব মিলে আমরা প্রচার প্রচারণা ইনশাল্লাহ অনেক এগিয়ে আছি এবং আমাদের সাংগঠনিক সিস্টেম অনুযায়ী আমরা প্রচারণা আমরা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রার্থী ব্যারিস্টার মমিনুর রহমান জন্য আমাদের পক্ষ থেকেও শুভকামনা থাকলো। আপনারা শুনছিলেন CSRM DBC ইলেকশন এক্সপ্রেস। ততক্ষণ আমরা পরবর্তীতে পাবনা 1 আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। অনিয়মই যেখানে নিয়ম, চলে না দেশের প্রচলিত আইন, দুর্নীতির প্রমাণ পেলেও শাস্তির বদলে মেলে পুরস্কার, আর অন্যায়ের প্রতিবাদ করলে দেয়া হয় শাস্তি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বছরের পর বছর চলছে এমন তুঘলকি কাণ্ড। DBC নিউজের অনুসন্ধানে মিলেছে নিয়োগ প্রক্রিয়ায় ভয়াবহ অনিয়মের চিত্র। এতে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ। অবশ্য দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ইউসুফ রানার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2013 সালে শুরু হয় এর নির্মাণ কাজ, কিন্তু স্পর্শকাতর এই প্রকল্পে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে সরকারি নিরীক্ষা বিভাগের তদন্তে। ডিবিসির প্রতিবেদনে এরই মধ্যে প্রকল্পের চিফ সুপারিনটেন্ডেন্ট মুশফিকা সহ বেশ কয়েকজন কর্মকর্তার নিয়োগের অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। অনুসন্ধানে আরও জানা যায়, মুশফিকার স্বামী সুহেল রেজাও নিয়োগ বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতা ছাড়াই চাকরি বাগিয়েছেন। না, আমার এখানে ক্লারিফাই করার কিছু নেই। আমি এই ব্যাপারে আসলে কথা বলতে ইচ্ছুক না আপনার সাথে। একইভাবে নিয়োগ পেয়েছেন অলোক চক্রবর্তী, গৌতম, ওয়াজিউর রহমান সহ বেশ কয়েকজন কর্মকর্তা। শুধু তাই নয়, রূপপুরে নিয়োগের ক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে চাকরি বিধি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বা NPCBL এর গ্রেড 10 বা তার উপরের পদের নিয়োগের জন্য স্নাতক বা ডিপ্লোমাতে CGPA 4 এর স্কেলে ন্যূনতম 3 চাওয়ার বিধান থাকলেও কেবল পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতেই 2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ন্যূনতম CGPA শর্ত তুলে দেওয়া হয়। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়েও পছন্দের জনবল নিয়োগ দিয়েছেন তৎকালীন প্রকল্প পরিচালক জাহিদুল হাসান সহ গুটি কয়েক কর্মকর্তা। নিয়োগ পর্যালোচনা কমিটির স্ক্রিনিং রিপোর্ট অনুযায়ী যোগ্য প্রার্থী থাকার পরেও স্পর্শকাতর প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় অযোগ্যদের। প্রতিবাদ করায় দিয়েছেন কারণ দর্শানোর নোটিশ, করেছেন চাকরিচ্যুত। মিটিংয়ে এ বিষয়ে কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিতে পারেননি সাবেক প্রকল্প পরিচালক জাহিদুল হাসান। ডিপার্টমেন্টের যে কয়েকটা নাম আসছে, আয়নাল, ইব্রাহিম, আবু রায়হান, নাইম, সাকিব, তারা আমার বেস্ট ওয়ার্কার। আপনি স্যার নিজেই সাকিবকে
সেভারাল টাইম অ্যাপ্রিসিয়েট করছেন। দুঃখ পাইছি এই নামগুলো দেখে স্যার, যে আমার বেস্ট ওয়ার্কার গুলো সবগুলাই এখানে আর কি। অপরদিকে দুর্নীতির প্রমাণ পাওয়া কর্মকর্তাদের শাস্তি না দিয়ে উল্টো প্রশিক্ষণের নামে রাশিয়ায় পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, সরকারি নিরীক্ষা বিভাগের তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে এমন বিতর্কিত কর্মকর্তাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এনপিসিবিএল এর এমডি বানানোর জন্য চলছে তোড়জোড়। ব্যয়বহুল এই প্রকল্পে এমন দুর্নীতির ঘটনায় চরম ক্ষুব্ধ স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ধরনের ত্রুটির ফলে আগামীতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এই তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে যেতে পারে, এতে আমাদের পরিবেশ বা জীববৈচিত্র্য বা মানুষ হুমকির মুখে পড়তে পারে বলে আমি বিশ্বাস করি। যদি অযোগ্য এবং অদক্ষ লোক নিয়োগ হয়ে থাকে তাদেরকে সরিয়ে দেওয়া হোক এবং যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। তবে দুর্নীতির অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা। উপদেষ্টা স্যার, সচিব স্যার সবাই ইনফর্মড এবং এটা নিয়ে তারা কনসার্ন এবং কাজও করছে। তদন্তের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্রিক নদীর তীরে বাংলাদেশি মালিকানাধীন রিভার লাউঞ্জ অভিজাত এই রেস্টুরেন্টটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে প্রায় সব সময়। সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা এশিয়া কাপে খেলার ফাঁকে এখানে নৈশভোজে অংশ নেন। দুবাইয়ের মনোমুগ্ধকর ক্রিক নদীর পাড়ে গড়ে উঠেছে 5 তারকা মানের ব্যতিক্রমধর্মী রেস্টুরেন্ট রিভার লাউঞ্জ। বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন সুমনের হাত ধরে যাত্রা শুরু করা এই রেস্টুরেন্ট ইতিমধ্যে জায়গা করে নিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের হৃদয়ে। খোলা আকাশের নিচে সবুজে ঘেরা মনোরম পরিবেশ, পাশাপাশি আধুনিক স্থাপত্য, সব মিলিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা। তালিকায় আছে এশিয়ান ও ইউরোপিয়ান নানা মুখরোচক সব খাবার। আর এই আয়োজনকে পরিপূর্ণ করেছে আলাদা শিশা লাউঞ্জ, মিউজিক কর্নার ও ক্রুজ ভ্রমণের ব্যবস্থা। বাংলাদেশিরা এখানে আসবেন, এখানে এসে তারা ভালো সময় এখানে কাটাতে পারবেন। এখানে আরাবিক থেকে শুরু করে ইন্ডিয়ান কুজিন, তারপরে হচ্ছে চাইনিজ কুজিন এবং বারবিকিউ, তারপর ভ্যারাইটিস ধরনের আমার এখানে ফুড আছে। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে দ্য ক্রুজ ট্যুর, যা ঘুরে বেড়ায় ক্রিক নদীর বুক জুড়ে। এছাড়াও 3টি আলাদা পার্টি হল, ফ্যামিলি কর্নার, শিশুদের জন্য প্লে এরিয়া এবং স্পোর্টস প্রেমীদের জন্য রয়েছে বিশাল স্ক্রিনে খেলা দেখার সুযোগ। পরিবেশটাকে, অ্যাম্বিয়েন্সটাকে প্রাধান্য দিয়ে আমি এই রেস্টুরেন্টটা করেছি, যাতে সবাই এখানে আসে শুধুমাত্র খাওয়া, পাশাপাশি আমার তাদের সময়টাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারে। বিশ্বখ্যাত 7 জন শেফ এখানে প্রতিদিন তৈরি করছেন আন্তর্জাতিক মানের খাবার, আর বাংলাদেশি ভোজন রসিকদের জন্য থাকছে স্পেশাল দেশি রেসিপি। দুবাইয়ের বুক জুড়ে প্রতিনিয়ত গড়ে উঠছে নতুন নতুন অভিজাত রেস্টুরেন্ট, তবে রিভার লাউঞ্জ তার নিজস্বতায় হয়ে উঠেছে অনন্য। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকায় ব্রিটেনের হাই কমিশনের প্রতিনিধি ও ইউকে ফরেন অফিসের একটি প্রতিনিধি দলের সঙ্গে ব্রিটিশ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়রের অফিসে এই সভার আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি এম কায়ুম জানান, বৈঠকে জানানো হয় বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনের কনসুলার সহায়তার প্রায় 90% ঘটনা ব্রিটিশ বাংলাদেশি নাগরিকদের সাথেই সম্পৃক্ত। প্রবাসীদের সঙ্গে যথাসময়ে যোগাযোগ ও স্পষ্ট তথ্য বিনিময় করা গেলে অনেক ছোটখাটো সমস্যা বড় আকার ধারণ করার আগেই সমাধান সম্ভব। সভায় কনসুলার ও হেল্প সাপোর্ট সেবার কার্যকারিতা বিশেষভাবে আলোচিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। মূল আলোচনা তুলে ধরেন ব্রিটিশ হাই কমিশনের কনসুলার রিজিওনাল অপারেশন ম্যানেজার জন নীল, প্রো কনসাল ফারহানা হক, MBE। প্রপার্টি আছে, তাদের টাকা পয়সা আছে, তারা এখানে আনার জন্য আইনগতভাবে সেখানে প্রপার ট্যাক্স দিয়ে তারা অবশ্যই এনটাইটেল। তো সেই সব ব্যাপারে কথা হচ্ছে। স্বামী হয়তো স্ত্রীকে এবং সন্তানদেরকে রেখে চলে আসছে, পাসপোর্ট টিকিট সাথে করে নিয়ে আসছে এবং ওনারা দেশে আটকা পড়ছেন। তো এই ক্ষেত্রে সেটা আমাদের কাছে ওনারা অনুরোধ জানিয়েছেন যাতে আমরা ওনাদের সাথে সহযোগিতা করতে পারি। Who visit Bangladesh or go to live in Bangladesh and the officials from the respective departments. And I'm very glad that we've been able to host that meeting.